শুভ্র পাহাড়ের শেষ বীর মোহাম্মদ তাহমিদ আশরাফ রচিত এই এপিক ফ্যান্টাসির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। চলুন আবারও কিছু সময় ঘুরে আসি তুষারবেষ্টিত পাহাড়ের সাম্রাজ্য আল ফিরদাউস থেকে। নূর দুর্গের মর্মর পাথরের মেঝেতে সকালের সূর্য চিকচিক করছিল, ধনুকাকার জানালো দিয়ে আলো এসে পড়ছিল ঝলমলে রূপে। কিন্তু রানী হানসার নিজস্ব কক্ষে আলোর আভা ছিল ভিন্ন, আরও কোমল, আরও হিসেবি। এখানে রাজপ্রাসাদের হিসেব, কূটনৈতিক চিঠি আর ঘরোয়া সামগ্রীর বিস্তারিত তালিকার মাঝে লুকিয়েছিল রাজ্যের অভ্যন্তরীণ কর্মপ্রবাহের আসল স্পন্দন। হানসা এক নীরব শক্তি আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী নারী। তার পালিশ করা মেহগানি টেবিলের সামনে বসেছিলেন। তার সরু আঙুলগুলো একটি পার্চমেন্টের ওপর লাইন ধরে চলছিল। তার পান্না রঙের পোশাকটি যদিও মার্জিত ছিল, কিন্তু তা বিলাসিতার চেয়ে বাস্তবতার কথা বেশি বলছিল। তিনি কেবল রেশম আর রত্ন নিয়ে সন্তুষ্ট থাকা রানী ছিলেন না। তার সিংহাসন কেবল আনুষ্ঠানিক দরবার পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং তার নূরের প্রশাসনিক ব্যবস্থার গভীরে প্রসারিত ছিল। পূর্বপ্রদেশ থেকে শস্যের শেষ চালান ৩ দিন দেরিতে আসছে মহারানী বলে শুরু করলেন তার প্রধান পরিচারিকা ইলারার, যার কণ্ঠস্বর রেশমের মসৃণ শব্দের মতো শোনাচ্ছিল। এবং আগামী বরফ পড়ার আগে রাজকীয় আস্তাবালে আরও ২০ গাঁঠ শীতের খড় প্রয়োজন। হানসা মাথা নাড়িলেন, তার দৃষ্টি অবিচল। প্রতিটি ছোট বিস্তারিত বিষয়ও ছিল রাজ্যের বিশাল বুননের একটি সুতো। গভর্নর রিয়েলকে খবর পাঠাও, এই বিলম্ব অগ্রহণযোগ্য। আর আস্তাবলের জন্য পশ্চিম গেট গ্যারিসন থেকে ১০ গাঁঠ সরিয়ে দাও। তাদের বর্তমান মজুদ আরও ১ সপ্তাহের জন্য যথেষ্ট। তার সিদ্ধান্তগুলি ছিল দ্রুত, যৌক্তিক, প্রায়শই কোনো সম্ভাব্য সংকটকে গোড়াতেই মোকাবিলা করে নেওয়া। এই সূক্ষ্ম তত্ত্বাবধানই নূরকে স্থির গতিতে এগিয়ে রাখত। এমনকি যখন এর সীমানায় ঝড়ের মেঘ জমছিল। কাউন্সিল রুমের ভারী ওক কাঠের দরজাটা যখন দড়াম করে বন্ধ হল, তখন ভিতরে শুধু রাজা মুস্তফার অস্থির পায়চারির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। বাইরে তখন কালবৈশাখীর আগের গুমোট নিস্তব্ধতা। মুস্তফা তার হাতের তলোয়ারের বাঁটে শক্ত মুঠি পাকিয়ে ধরলেন। তার সামনে রাখা মানচিত্রে দক্ষিণ সীমান্তের ৩টে বড় ভূখণ্ডের ওপর লাল দাগ দেওয়া। অকৃতজ্ঞের দল! মুস্তফা গর্জে উঠলেন। আমার দয়ায় আজ তারা লর্ড, অথচ আজ তারা আমারই বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা তুলছে। সেনাপতিকে বলো, সূর্য ডোবার আগেই যেন নূরের অশ্বারোহী বাহিনী দক্ষিণ পানে রওনা হয়। বিদ্রোহের বীজ অঙ্কুরেই বিনাশ করতে হবে। রক্ত দিয়ে আগুন নেভানো যায় মহারাজ, কিন্তু ছাইয়ের নিচে তখনও আগুন চাপা পড়ে থাকে। বাতাস পেলেই তা আবার জ্বলে ওঠে। একটি শান্ত অথচ গম্ভীর কণ্ঠে মুস্তফা থমকে দাঁড়ালেন। দরজার ছায়ায় দাঁড়িয়ে রানী হানসা। তার পরনে গাঢ় বেগুনি রেশমের পোশাক, মাথায় নূরের রাজকীয় মুকুট নয়, বরং বুদ্ধির এক অদৃশ্য দীপ্তি। তিনি ধীর পায়ে মানচিত্রের সামনে এসে দাঁড়ালেন। মুস্তফা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি বুঝবে না হানসা। ওই ৩ লর্ড, সেলিম, জাফর আর আরিয়ান, তারা এখন কেবল বেশি জমি চাচ্ছে না, তারা নূরের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। শক্ত হাতে দমন না করলে বাকিরাও মাথা চাড়া দেবে। হানসা মানচিত্রের ওপর নিজের সরু আঙুল রেখে মৃদু হাসলেন। মহারাজ, আপনি তাদের ধমক দিয়ে মাথা নত করাতে পারেন, কিন্তু তাদের মন বিষিয়ে দেবেন। আর বিষাক্ত মনই মালাকরের সুলতান মালকাসকে আমন্ত্রণ জানাবে। আপনি কি চান আপনার ৩ প্রধান সেনাপতি আপনার শত্রুর তলোয়ার হয়ে আপনার বুকেই ফিরে আসুক? মুস্তফার চোখ সরু হয়ে এলো। তবে আমি কি তাদের অন্যায্য দাবি মেনে নেব? নূরের সম্মান কি ধুলোয় মিশিয়ে দেব? না মহারাজ। হানসার কণ্ঠে এবার আত্মবিশ্বাসের ধার ফুটে উঠল। সিংহ কখনো শিয়ালের দাবি মেনে নেয় না, সিংহ শিয়ালকে খাঁচায় পুরে রাখার নতুন কৌশল বের করে। তাদের দাবি হল স্বায়ত্তশাসন। আপনি তাদের সেটা দিন, কিন্তু রাজকীয় মড়কে। মুস্তফা কৌতূহলী হলেন। খুলে বলো হানসা, ঘোষণা করুন যে দক্ষিণ সীমান্তের এই ৩ লর্ড এখন থেকে রাজকীয় মৈত্রীর স্তম্ভ। তাদের বীরত্বকে সম্মান জানিয়ে তাদের জ্যেষ্ঠ পুত্রদের নূরের রয়্যাল গার্ড বা রাজকীয় দেহরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হোক। ঘোষণা করুন, এটা তাদের বংশের জন্য সবচেয়ে বড় সম্মান। মুস্তফা ভ্রূম কুঁচকে দিলেন। এটা তো তাদের আরও ক্ষমতা দেওয়া হলো। হানসা রানীর রহস্যময় হাসি হাসলেন। মহারাজ, আপনি কি বুঝতে পারছেন না? লর্ডদের ছেলেরা যখন আপনার প্রাসাদের অন্দরমহলে থাকবে, তখন তারা আপনার মেহমান নয়, তারা হবে আপনার জিম্মি। কোনো পিতাই তার সন্তানের জীবন বিপন্ন করে বিদ্রোহ করার সাহস করবে না। তারা ভাববে তারা সম্মান পেয়েছে, আর আপনি জানবেন আপনি তাদের লাগাম নিজের মুঠোয় নিয়েছেন। তাদের আনুগত্য এখন আপনার দয়ায় নয়, বরং তাদের উত্তরসূরিদের প্রাণের মায়ায়। কক্ষে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো।
মুস্তফা অপলক দৃষ্টিতে হানসার দিকে তাকিয়ে রইলেন। ক্রোধের আগুন নিভে গিয়ে সেখানে ফুটে উঠল গভীর শ্রদ্ধা। তিনি ধীর পায়ে হানসার সামনে এসে তার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিলেন। হানসা, মুস্তফা নিচু স্বরে বললেন, আমি তোমাকে রানী হিসেবে বিয়ে করেছিলাম, কিন্তু আজ বুঝলাম তুমি নূরের সবচেয়ে শক্তিশালী ঢাল। আমার হাজার সৈন্যের তলোয়ার যা করতে পারত না, তোমার একটি বাক্য তা অনায়াসে করে দিল। তোমার এই রণকৌশল কোনো ইস্পাতের তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ এবং অনেক বেশি মারমুখী। হানসা মাথা নিচু করে বিনীতভাবে বললেন, সিংহাসন সামলানোর কাজ আপনার মহারাজ, আর সেই সিংহাসনের পায়া যাতে আলগা না হয় সেটা দেখাই এই রানীর ধর্ম। রাজদরবারের শান্ত পরিবেশ হঠাৎই বিষাক্ত হয়ে উঠল। একজন হন্তদন্ত হয়ে আসা গুপ্তচর রাজা মুস্তফার কানে একটা বার্তা পৌঁছাতেই রাজার চেহারা ক্রোধে লাল হয়ে গেল। কি বললি? শহরের অনুষ্ঠানস্থলে মালাকোরের ভাড়াটে খুনিরা রাজকন্যা হাফসাকে গুপ্ত হত্যা করতে চাইছে? হাফসা কি এখন সেখানেই আছে? জি হুজুর, এইমাত্রই এক কাপড়ের দোকানি আমাদের কাছে তথ্য পাঠালো। গুপ্তঘাতকদের পরিচয় ও গোপন পরিকল্পনার ব্যাপারে সে নিশ্চিত। মুস্তফা গর্জে উঠে তার তলোয়ারে আঘাত করলেন। হামজা, এক্ষুনি 50 জন সেরা অশ্বারোহী নিয়ে বেরিয়ে পড়ো। বাতাসের আগে পৌঁছবে সেখানে। মালাকোরের কুকুরদের একটাও যেন বেঁচে না থাকে। হাফসাকে যারা ছোঁয়ার সাহস করেছে তাদের কাটা মাথা আমি এই দরবারে দেখতে চাই। শহরের গভর্নরকে খবর দাও, আমি এক্ষুনি শহরে প্রবেশ ও প্রস্থানের সমস্ত পথ বন্ধ দেখতে চাই। উজিরে আজম, আমার অজান্তে আমার রাজ্যে মালাকোরের কুকুর কিভাবে প্রবেশ করে গেল? জবাব দাও আমাকে। হামজা ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে রানী হানসা মুস্তফার কাঁধে হাত রাখলেন। তার স্পর্শে বরফ শীতল স্থিরতা। মহারাজ, আপনার তলোয়ার পৌঁছাতে পৌঁছাতে দেরি হতে পারে। তলোয়ার পৌঁছানোর আগেই হাফসার রক্ত ঝরতে পারে। আমাদের এখনই হাফসাকে খবর পাঠাতে হবে। তাকে বলুন পেছনের নির্জন পথ দিয়ে নয়, বরং সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে। মুস্তফা, মনসুর অর্থাৎ উজিরে আজম, মনসুর, এক্ষুনি শহরের বণিকদের নির্দেশ পাঠাও একটু বিশাল মিছে রাজকীয় কুচকাওয়াজ শুরু করতে। ভিড় আর ঢাকের শব্দে আতঙ্কিতাই ঘাবড়ে যাবে। হাফসা সেই সুযোগে লুকিয়ে পড়তে পারবে। মুস্তফা রানীর চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার চাতুর্য যেন আজ বিফলে না যায় হানসা। হাফসার কিছু হলে আমি পুরো মালাকোর সাম্রাজ্য জ্বালিয়ে দেব। প্রাসাদের একটি অন্ধকার কোণ, ধূপের ধোঁয়ায় ঘেরা ঘরে নিজের ডেস্কের সামনে বসেছিলেন ছোট শাহজাদা হাসিম। তার সামনে রাখা একটি ছোট দাবার চক, কিন্তু ঘুঁটিগুলো দাবার নয়, মানুষের অবয়বের ছোট মূর্তি। তার খাস খবরদাতা জাফর দরজায় দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছিল। শাহজাদা, নিচুস্বরে জাফর জিজ্ঞেস করল, এটা কি আপনারই চাল? নইলে শাহজাদি হাফসা যে আজ উৎসবে ছদ্মবেশে বেরোবেন, সেই খবর মালাকোর জানল কি করে? আপনি কি তাকে সরিয়ে দিতে চাইছেন? ইদানিং শাহজাদি আপনার মতিগতি নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন। হাসিম যেন কথাগুলো শুনতেই পেল না। সে একটি ঘুঁটি সরাল। তার মুখমণ্ডল পাথরের মতো স্থির, না কোনো ক্রোধ, না কোনো অপরাধবোধ। হাসিম বিড়বিড় করে নিজের মনেই বলল, আমার মার পরিকল্পনাটা চমৎকার, কিন্তু বিপজ্জনক। ভিড়ের ভিতর মিশে যাওয়া মানে নিজেকে আরও বড় বিপদে ফেলা, কারণ সেই ভিড়ের মধ্যেই মালাকোর তাদের সেরা খুনিকে লুকিয়ে রেখেছে। মালাকোর এত কাঁচা খেলা খেলে না। হাসিম তখন পাশ ফিরে তার ব্যক্তিগত দেহরক্ষী এক দানবীয় আকৃতির নীরব যোদ্ধা আরকানের দিকে চাইল। কোনো কথা না বলে শুধু চোখের ইশারায় তাকে বেরিয়ে যেতে বলল। জাফর বুঝল আরকানকে পাঠানো হয়েছে এক বিশেষ মিশনে, যা রাজা বা রানী কেউই জানেন না। শহরের জনবহুল বাজার এলাকা, চারিদিকে ড্রামের শব্দ আর প্যারেডের কোলাহল। হাফসা বোরখার নিচে নিজেকে লুকিয়ে ভিড়ের মধ্যে দ্রুত হাঁটছিলেন। তার কানে তার বাবা মায়ের পাঠানো সেই সতর্ক বার্তা। কিন্তু হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। এক যুবক, যার চোখে খুনের নেশা, ভিড় ঠেলে তার দিকে এগিয়ে আসছে। যুবকের হাতে একটি বিষাক্ত খঞ্জর। হাফসা যখনই চিৎকার করতে যাবেন, ঠিক তখনই ভিড়ের ভিতর থেকে একটি বিশালাকার হাত আতঙ্কিতার গলা টিপে ধরল। আরকান। আরকান এক ঝটকায় লোকটিকে মাটির সাথে মিশিয়ে দিল। কোনো শব্দ হল না। হাফসা থমকে দাঁড়ালেন। তিনি আরকানকে চেনেন, সে তার ভাই হাসিমের ছায়া। কিন্তু আরকান তাকে সাহায্য না করে সেই অর্ধমৃত আতঙ্কিতাইকে কাঁধে নিয়ে এক অন্ধকার গলিতে অদৃশ্য হয়ে গেল। হাফসা বুঝলেন এখানে তাকে বাঁচানোর চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এই লোকটিকে বন্দী করা। কয়েক মিনিট পরেই ধুলো উড়িয়ে হামজা তার সৈন্যদল নিয়ে হাজির হলেন। পুরো এলাকা চারপাশ থেকে ঘিরে ফেলা হলো। হাফসা সুরক্ষিত, কিন্তু তার মনে প্রশ্নের ঝড়। প্রাসাদে ফিরে যখন হাফসা বাবা মায়ের আলিঙ্গনে আবদ্ধ হলেন, তার চোখ ছিল হাসিমের দিকে। হাসিম দূরে দাঁড়িয়ে মৃদু হাসছেন, যে হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু রহস্য। হাফসা মনে মনে ভাবলেন, বাবা মা আমাকে সাবধান করলেন, হামজা ভাইকে পাঠালেন সুরক্ষার জন্য, কিন্তু হাসিম, সে আড়াল থেকে আলাদাভাবে খেলছে কেন? সে যদি খুনিকে ধরে থাকে, তাহলে তাকে প্রকাশ্যে আনল না কেন?
সে কি শত্রুর সাথে হাত মিলিয়েছে নাকি নিজের কোনো অন্ধকার খেলা খেলছে যা বাবা মাও জানেন না? হাসিমের নীরবতা হাফসার মনে ভয়ের চেয়ে বেশি সন্দেহের বীজ বুনে দিল। নূরের প্রদীপ বাইরে থেকে জ্বলজ্বল করছিল, কিন্তু এর ভিতরের অন্ধকার যে বড্ড গভীর। এই এপিক ফ্যান্টাসির পরবর্তী পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব করুন তাহমিদ আশরাফ বিডি ইউটিউব চ্যানেলে।